ভারত স্পষ্ট ভাষায় বলেছে আওয়ামী লীগ সহ নির্বাচনকে করতে দিতে হবে। এটা স্পষ্ট ভারতের মত। এটাকে যদি না মানেন সম্পর্ক উন্নত হওয়ার কোন সম্পর্ক আমি স্বাভাবিকতা দেখছি না। সম্পর্ক আরো অবনতি করবে। বাংলাদেশকে একটা সিকিউরিটি চ্যালেঞ্জ এখন ভারতের জন্য। ভারতের দিক থেকে একটা রিয়াকশন দেওয়া হয়েছে, ভারত বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথে, কেউ কি সুযোগ নিচ্ছে কিনা, আসলে আমাদের এই সম্পর্কটা কোথায় যাচ্ছে। আপনি যেটা বলছেন বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে ভারতের ঘটনার কোনো তুলনাই চলে না। তার কারণ হচ্ছে বাংলাদেশ ভারতে কোনো ভিসা সেন্টার অ্যাটাক হয়নি। সমস্ত এটা অসত্য, অপপ্রচার। এটাকে আমি প্রথমেই নিন্দা করছি। কোন ভিসা সেন্টারে দূরে একদল মানুষ তারা বিক্ষোভ দেখিয়েছে, এটা ঘটনা। এবং বিক্ষোভ দেখিয়েছেন 2 কিলোমিটার দূরে। একদিন মাত্র রাত্রে তারা কোনো কারণে আচমকা 20-25 জন গেরিলা কায়দায় পৌঁছে গিয়েছিল, সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিয়েছে, চলে গেছে। এখানে কোনো ঢিল পাটকেল ছড়া কিছু এরকম কোনো ঘটনাই কোথাও ঘটে। শিলিগুড়িতে কোথাও একটা কিছু ঘটনা ঘটেছিল, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু আপনি যেটা বলছেন আপনাদের ওখানে, ধরুন তুমি যা করেছো তার পাল্টা করা হচ্ছে, এটা কোনো কথা নয়। কথাটা যেটা হচ্ছে, এই সম্পর্ককে খারাপ করার জন্য যে শক্তি দায়ী তারা শেখ হাসিনা সরকারকে ছড়িয়েছে। তারাই চায় ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হোক। কারণ আমি শেখ হাসিনা বলে বলছি না, ব্যক্তিগতভাবে বলছি না, আমি বলছি সেই সময় ভারতের ইস্যু হিসাবে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্কটা নষ্ট হয়েছে। 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত 2900 সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, কোন হিন্দু নয়, বৌদ্ধ খ্রিস্টান আক্রান্ত হয়েছে। এই ঘটনা রেকর্ডেড, আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ বলা হয়েছে সেটা। এবং ব্রিফিং এ এটাও বলা হয়েছে যে ভারত চায় শান্তিপূর্ণ, স্থিতিশীল একটা অন্তর্ভুক্তিমূলক এবং সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন তারা চান। এবং তারেক রহমানের ফিরে আসার প্রসঙ্গ তো বলেছেন, নিশ্চয়ই নির্বাচন হচ্ছে তাই তিনি ফিরে এসেছেন। আপনাদের ওখানে সংবাদপত্রে কি প্রকাশিত হচ্ছে সে দিয়ে ভারতে কোনো প্রভাব বিস্তার হচ্ছে না। কিন্তু যেটা হচ্ছে নিশ্চয়ই নির্বাচন হয়তো হবে, সেই কারণেই তারেক রহমান ফিরে এসছে, এটাই বলা হয়েছে। ভারত স্পষ্ট ভাষায় বলেছে আওয়ামী লীগ সহ নির্বাচনকে করতে দিতে হবে। এটা স্পষ্ট ভারতের মত। এটাকে যদি না মানেন সম্পর্ক উন্নত হওয়ার কোন সম্পর্ক আমি স্বাভাবিকতা দেখছি না। সম্পর্ক আরো অবনতি করবে। আপনারা কাকে কি দোষ দেন, তিনি সেই দেশে কি করেছেন সেটা সেই দেশের মানুষ ঠিক করে নেবেন। ঠিক আছে, তাকে নির্বাচনে রাজাপক্ষকে আপনি বিরুদ্ধে শ্রীলঙ্কার যুবরা আন্দোলন করেছিল, রাজাপক্ষকে তো নিষিদ্ধ করা হয়নি, জনতা ভোটে হারিয়ে দিয়েছে। নেপালে তো যাদের বিরুদ্ধে আন্দোলন তারা তো রাজনীতি করতে দেওয়া হচ্ছে, যে কমিউনিস্ট পার্টি তখন একত্রিত হয়েছে, তারা নির্বাচনে লড়বে, তাকে তো নিষিদ্ধ করা হয়নি। কিন্তু বাংলাদেশ একটা অদ্ভুত জায়গা, অদ্ভুত দেশ, যারা অজুহাত তারা এখন নিষিদ্ধ। এমন একটা দাবি করছেন অনেকে যে আওয়ামী লীগের সময় যেন একতরফা নির্বাচন হয়েছে। আমি আজকেই রেকর্ড দেখছিলাম, 100% ভোট পেয়েছেন জিয়াউর রহমান, 100%। সেই ঘটনা তো রেকর্ডেড আছে, আপনি খুলে দেখুন না। পরপর যে নির্বাচন, প্রেসিডেন্সিয়াল নির্বাচন কত পার্সেন্ট ভোট পেয়েছে, সেই ভোটগুলো কমছে বিএনপি ধীরে ধীরে ধীরে। আজও যে সংখ্যা আপনারা দেখাচ্ছেন, তার মানে বাংলাদেশের সব মানুষ এখন বিএনপি কে চাইছে কি চাইছে না এটা কোনো প্রমাণিত হয় না। কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজও কমিউনিস্ট পার্টি গোটা ব্রিগেড 10 লক্ষ মানুষ এনে জমি দিতে পারে, কিন্তু ভোটের আসলে শূন্য, একটা সিটও জিততে পারে না। সুতরাং আপনি যত লোক এনে দেখান, 9 কোটি তো ভোটার, 9 কোটি ভোটারের আপনি 10 লক্ষ লোক আনলেন। আমি মেনে নিলাম কেউ বলছেন 20 লক্ষ আনলেন, 20 লক্ষ 9 কোটির কত শতাংশ, সেটা মানুষের রায় কিনা এটা স্পষ্ট নয়। সেটা স্পষ্ট হবে তখনই যদি আপনি একটা ইনক্লুসিভ নির্বাচন করেন। ইনক্লুসিভ নির্বাচন না করা পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। এটা মানে বুঝতে হবে, একটা নির্বাচিত সরকারের সঙ্গে যে ডিল করা দরকার, একটা অবৈধ সরকারের সঙ্গে ডিল করা যায় না। ওখানে যে ঘটনাগুলো ঘটবে, আইন শৃঙ্খলা অবনতি, সেগুলো বলবেন ভারত কেন রিয়াক্ট করছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইউনূস সরকার আটকাতে পারছে না কেন সেই ঘটনাগুলোকে। যদি আপনি যার কথা বললেন আখতারুজ্জামান ভাই, যে লোকটির নাম বললেন, যুব নেতা, তাকে রুখতে বিএনপি কি করেছে, তাকে রুখতে যুব দলের নেতারা কি করেছে, তাকে রুখতে ইউনূস সরকার কি করেছে, তাকে রুখতে পুলিশ কি করেছে। সে চাঁদাবাজি করে যাচ্ছে, অথচ সে যখন আহত হবে তখন বলবেন ভারত কেন রিয়াক্ট করলো। অদ্ভুত বিষয়। আপনার ওখানে সে অবাধে সবকিছু করে যাবে, অপরাধ করে যাবে, সেটা দেখবেন না। তারপরে যদি তার যে কোনো মৃত্যু নিন্দাজনক, যে কোনো, আপনি যত সংখ্যার হিসেবে যাই বলে থাকুন,
আমি বলছি একজনের মৃত্যুও নিন্দা করার বিষয়। সে হাদির মৃত্যুকে, হাদির রাজনৈতিক আদর্শকে আমরা পছন্দ করি না বা বিরোধিতা থাকতেই পারে যে কোনো কারণে, কিন্তু তার মৃত্যুটাও অবাঞ্ছিত, হওয়াটা অনুচিত। কিন্তু তাকে মুক্তিযোদ্ধা শহীদের সঙ্গে সমপর্যায়ে আনাটা খুবই দুর্ভাগ্যজনক, সেটা আমরা মানতে পারবো না, মানা সম্ভব না। ফলে আপনি যেটা বলছেন এখন ঘটনা খুব মানে আশ্চর্যজনক, একটা অন্তত আশ্বাস পাচ্ছি যে জামায়াতরা তারা নিজেরা সংসার, তারা অলরেডি সংস্কার শুরু করে দিয়েছে নিজেদের দলের মধ্যে, সেটা একটা ইতিবাচক দিক। আমি জানি না ভারত সরকারের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি হয়নি, শোনা যায় যে নাকি যোগাযোগ করার চেষ্টা হচ্ছিল কিন্তু হয়নি। এখন আখতারুজ্জামান সাহেবই দায়িত্ব নিক, তিনি গিয়ে যোগাযোগ করুন। দরকার হলে আমি বলেন এইটুকু খালি করতে পারি যে আমি আখতারুজ্জামানের কথা আমি ভারতের সাউথ ব্লকে, নর্থ ব্লকে নয়, সাউথ ব্লকে পৌঁছে দিতে পারি আর কি, যাতে ওনার সঙ্গে কথা বলেন আর কি, দেখেন ওনারা কি চাইছেন কি বলছেন। না না, আমাদের এখানে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে রিপোর্ট যেটা পেশ হয়েছে সংসদে, তাতে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হয়েছে সকল পক্ষের সঙ্গে কথা বলতে, নির্দিষ্ট করে বলা হয়নি যে অমুকের সঙ্গে কথা বলবেন না, কেউ অচ্ছুত, এটা বলা হয়নি। বলা হয়েছে সকলের সঙ্গে আপনারা কথা বলুন। আর এই রিপোর্টে কিন্তু এখনো বলা আছে, আপনারা ওখানে যত যাই ঢাকঢোল পেটানো যা দেখছেন, কিন্তু সেই রিপোর্টে এটাও বলা আছে নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে, এখনো অনিশ্চয়তা আছে, নির্বাচন হবে কিনা এই নিয়ে কিন্তু নিশ্চিত। আজকে যেমন ব্রিফিং এ একটা প্রশ্ন ছিল যে আচ্ছা আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় তাহলে কি আপনারা মেনে নেবেন সেই নির্বাচন? প্রথম কথা, তার জবাবটা ঘুরিয়ে দিয়েছেন, সরাসরি কথা বলেননি। বলেছেন যে আমরা চাই সকল পক্ষের অংশ, সেটা বলতে যা বোঝায় তাই, কিন্তু কেন বলছি না যে মানবো কি মানবো না, নির্বাচন আগে হোক, নির্বাচন এখন হওয়ার এখন তো দেরি যাচ্ছে, ফেব্রুয়ারি 12 তারিখ আসুক, তখন বাকি মত প্রকাশ করা যেতে পারে, যেগুলো অফ দ্য রেকর্ড, অন রেকর্ড নয়। অন রেকর্ডে ব্রিফিং এ দেখবেন আছে প্রশ্ন, আমারও প্রশ্ন ছিল, আমিও প্রশ্ন করেছি যে বাংলাদেশ রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশকে একটা সিকিউরিটি চ্যালেঞ্জ এখন ভারতের জন্য, সেটারও উত্তর কিন্তু এড়িয়ে গিয়ে বলা হয়েছে যে ভারত চায় বাংলাদেশের মানুষের সাথে তাদের কল্যাণে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে, এটা কিন্তু ভারত থেকেও বলা হয়েছে। কিন্তু ভারতের যে আপনি যেগুলো বলছেন, দেখুন আপনি যদি হাদির কথাটাই আমি তুলি, হাদির কথাটাই যদি দেখেন, হাদির মৃত্যু কিভাবে হলো আজ পর্যন্ত ইউনূস সরকার কোনো তদন্ত কমিটি তৈরি করে তদন্ত করে? হাদির ভাই তো, আমি কেন বলতে যাবো, আপনারা যাই বলুন, আমি কেন বলতে যাবো আপনাদের কথা? আপনার ওর ভাই বলছে ইউনূস হত্যা করিয়েছে, সেটা তো আমাদের কাছে তো বড় অস্ত্র, তাই না? ওর ভাই বলছে যে ও তো ইউনূস হত্যা করিয়েছে, কেন না নির্বাচন পেছাবে বলে। তা আমাকে আর ভারতকে বলার দরকারই তো পড়ছে না, আপনার তো বাংলাদেশি জনগণই বলছে, বাংলাদেশের জনগণই সন্দেহ প্রকাশ করছে ইউনূস নিয়ে। আমাদের তো, আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন যে ভারতের এত কথা বলার দরকার নেই, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে এবং মুখ খুলছে, তারাই তাদের সরকারকে চিনতে পারছে। সবচেয়ে বড় কথা হলো ঘোলা পানিতে মাছ শিকার করতে অনেকেই পছন্দ করে। আমাদের বাংলাদেশ ভারত একটা সুসম্পর্ক গড়ে উঠেছে সে 71 সন থেকে, এবং আমার এটা বলতে কোনো বাধা নাই, ভারত আমার একজন প্রতিবেশী এবং তার সঙ্গে আমরা সবসময় সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চাই। কিন্তু আমাদের দেশে কথা আছে সতীনের সংসার যদি হয়, সতীন কখনোই সুখ বা সুন্দর একটা পরিবার পছন্দ করে না। আজকে আমাদের দেশে কিছু সতীন বা কিছু শকুনের দৃষ্টি আছে, তারা চায় না বাংলাদেশ ভারতের মধ্যে একটা সুসম্পর্ক থাকুক। কারণ বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেটা ভারতের, বলা যায় কে শুনতে খারাপ লাগলেও আমরা ভারতের প্রায় পেটের ভিতরে, অর্থাৎ অন্য ভাষায় বলতে গেলে আমার 3 পাশ ঘিরে আসে সম্পূর্ণ ভারত, এবং তারপরে যে সমুদ্র আছে তারপরেও আবার ভারত বঙ্গোপসাগরে কিন্তু আমার সেই শক্তি নাই যে ভারতের টহলকে সেখানে বাধা দেওয়ার মতো। কাজে বলা যেতে পারে চারপাশে আমার ভারত, একটি কোণা দিয়ে মায়ানমার। আমি যেটা বিশ্বাস করি এবং আমার নতুন দলও বিশ্বাস করে, সেটা হচ্ছে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক টানাপোড়েন থাকার কথা না, থাকবেও না। আমার নতুন দল ক্ষমতায় ছিল না, তারা জানেন যে বিরোধী দলের রাজনীতিতে কতগুলো চাপ সৃষ্টি করতে হয়, কতগুলো চাপের রাজনীতি আছে, যে রাজনীতিগুলাকে আমরাকে বলি টেল টুইস্টিং। আপনাকে যে কোনো জিনিস, একটা আকাশে যে প্লেনটা উড়ে, তাকে কিন্তু পিছনে টেল টুইস্টার দিয়েই তার গতিপথটাকে নির্ণয় করা, ঠিক রাখা হয়। তো বিরোধী দলের রোল কিন্তু সবসময় থাকে সরকারের বিভিন্ন চাপ সৃষ্টি করা। আজকে আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য দেওয়া হয়েছে, বক্তব্যগুলোর 2টি পয়েন্ট আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা আপনি নিজেও বলেছেন।
যে সরাসরি তারা বলে নাই যে আওয়ামী লীগকে নির্বাচনে দিলে তারা মেনে নেবে, এই কথাটা সরাসরি বলে নাই। ইনডাইরেক্টলি তারা সফটলি বলেছে যে আমরা খুশি হব সবাই যেন অংশগ্রহণ করে। এটা স্বাভাবিক, এটা যে কোনো লোক চাইতে পারে, এটার মধ্যে আমি কোনো দোষ দেখি না। আর দ্বিতীয়ত বলেছেন যে বাংলাদেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং বাংলাদেশ থেকে কোন রকম সিকিউরিটি থ্রেট আমরা আশা করি না। এবং আমিও আজকে আপনি বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি, আমার যে দলে আমি যোগদান করেছি সেই দল ক্ষমতায় থাকুক বা না থাকুক কখনোই ভারতের বিরুদ্ধে সিকিউরিটি থ্রেট হিসেবে দাঁড়াবে না। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে, যদি মনে হয় ব্যাপকভাবে মানুষ আক্রান্ত হচ্ছে, নিশ্চিতভাবে ভারতের হস্তক্ষেপ করার অধিকার আছে এবং করবে। আমি তো বলছি করবে, করতে দেবেন না সেটা দেখা যাক না। অন্য বিষয়ে আসুন, এই বিষয়ে তো কোনো সমাধান হবে। এখনো পর্যন্ত এটা ঘটনা যে আজকে আমেরিকা জামায়াত ইসলামীকে ব্যবহার করে জামায়াত ইসলামীকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন আমেরিকা, ব্রিটেন তারা তারেক রহমানের পাশে দাঁড়িয়েছে, আপনাদের জামায়াতকে ছুঁড়ে ফেলে দিয়েছে। জামায়াতকে ইউজ করেছে, 18 থেকে ইউজ করেছে। জামায়াতকে আগে তারা পছন্দ করতো না, কিন্তু তারা মনে করেছিল, এমনকি শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছিল জামায়াতকে ইলেকশন করতে দিন, শেখ হাসিনা রাজি হয়নি। কিন্তু ওই যে ধরুন, আমি যেটা জানি 2018 সালের পর থেকে সেই প্রথম জামায়াতকে গুরুত্ব দেওয়া শুরু করলো আমেরিকা। কিন্তু আজকে 24-এর পর আর জামায়াতের গুরুত্ব নেই আমেরিকার কাছে। এখন তাদের নেতা তারেক, এটা পরিষ্কার হয়ে গেছে। কি হবে জানি না। এখন ধন্যবাদ। ব্রিটেনে এতকাল ধরে থাকার পেছনে রহস্যটা কি? ব্রিটেনে এতকাল ধরে থাকার পেছনে রহস্য আমার মনে হয় আপনারা আজ বেশি জানেন। মুক্তিযুদ্ধের সময় তার যে মানে দাদা, তিনি যে অনেক ঘনিষ্ঠ ছিলেন ব্রিটেনে, সেটা সবাই জানে তো নিশ্চয়ই। আর আমরা তো আর বলি না যে তার মা ভারতীয়, দাবি করেন। আপনারা ভারত বিরোধী এত জিকির তোলেন, জলপাইগুড়িতে জন্ম যার, সে তো ভারতীয় না, সে তো ভারত। আমাদের একজন খুশির দিন যে একজন নেত্রী হয়তো বাংলাদেশ পেয়েছে যিনি জন্মসূত্রে ভারতীয়। এটার জন্য আমরা কিন্তু আমরা জানি সেটা দিনাজপুর। আপনার সেই বৃহত্তর রাজ্য হিসেবে দিনাজপুর ভারতের কিভাবে সম্পর্কটা ভালো করা যায় সেটা একটা ভালো আলাপ আলোচনা হতে পারে। কিন্তু যেগুলো এই ধরনের এটা চলবে এই কারণে কি জানেন তো, এখন ইউনূস সরকার একটা যেহেতু কোনো সরকার নয়, জোর করে ক্ষমতায় আছে, একটা নির্বাচিত সরকার হোক, সেখানে আপনারাও থাকুন। আমি তো শুনেছি যে বিএনপিও এক সময় ঘোষণা করেছে যে হলে জাতীয় সরকার হবে। আপনাদের আমির সাহেবও ঘোষণা করেছেন যে হলে জাতীয় সরকার করবেন, নির্বাচনে জিতবেন। তো সেটা তো ভালো, সকলে মিলে যদি একটা সরকার করতে পারেন তো খুবই ভালো। দেখা যাক সেটা কি অবস্থা, আপনি ভালো বলতে পারবেন যে নির্বাচনে কি হচ্ছে। এটা তো আমি দূর থেকে দেখে বলতে পারবো না। যখন বাংলাদেশ থেকে পালিয়েছে তখন কিন্তু ভারত হয়ে পালিয়েছে এবং ভারতের দূতাবাস সাহায্য করেছে। ফলে একটা নিয়ম আছে না, কথা আছে মনীষী, যেগুলো কেন আপনারা তো বিরুদ্ধে বলছেন বলুন তো? ওগুলো বোধহয় কোনো উপকার করেছিল। এটা আমাদের বিদ্যাসাগরের কথা যে ওর কেন আপনার বিরুদ্ধে এত বদা কেন বলুন তো? বলে নিশ্চয়ই কোনো উপকার করেছিল। বাঙালির এটা বিশেষ করে, বাঙালি জাতির এটা বিশেষ করে বাঙালি কখনোই উপকার স্বীকার করতে চায় না। বাঙালি মনে করে তার নিজেরাই সবকিছু অর্জন করেছে, কে আবার আমাদের শেখাবে। কিন্তু ওই কৃতজ্ঞতা বোধটা একটু আরো কমে গেছে। এই জন্য আমরা নির্বাচন হবে, করা যাবে না, কিন্তু আওয়ামী লীগের জনগণ হবে। আর আমেরিকার যার বন্ধু তার সত্য দরকার পড়ে না। আল্লাহ মাফ করুক, আমরা আমেরিকানের বন্ধু হওয়ার দরকার নাই। ভারতের সঙ্গে বন্ধু আপনাদের হাল এই হয়েছে, আমেরিকার বন্ধু। আমরা আমাদের বেরোতে হবে। প্রশ্নটা বলুন, প্রশ্ন করছিলেন একটা। আমার দিক থেকে অন্যায় হয়ে যাবে, কারণ প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর আক্রমণের পর আপনাদের দুজনকে আমি
পাইনি সামনাসামনি। ছোট্ট করে দাদার কথা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। দাদা বলেছেন যে প্রথম আলোর মতো একটা শিক্ষা দীক্ষা হওয়ার মতন বিষয় ছিল, এরকম কথাটা যদি আমি মানে মিনিং বুঝে থাকি। আক্তার ভাই, আপনার কাছ থেকে 1 মিনিট শুনে আমি দাদা। আমি তো এরকম কিছু বলেছি বলে আমি তো নিন্দা, আমরা তো স্টেটমেন্ট করেছি, আমার নামে তো স্টেটমেন্ট বেরিয়েছে। স্টেটমেন্টটা তো এমনকি আন্তর্জাতিক সংগঠনও ব্যবহার করেছে। একটা সময় প্রথম আলো এবং ডেইলি আমি তো প্রথম আলো ডেইলি স্টারের নিন্দার সঙ্গে সঙ্গে আমি যেটা বলছি যে আরো যে 100 সাংবাদিককে জেলে পড়ে রাখা হয়েছে তারও নিন্দা করেছি। না, এটা শিক্ষা হওয়া দরকার ছিল ওদের, সেটা আমি জানি না। এটা এমন কোনো কথা, আমার কথা কেউ টুইট করে কিছু বলছে কিনা, আমি যেটা বিশ্বাস করি, প্রথম আলোর সাংবাদিকদের সঙ্গে আমার ঘনিষ্ঠতম সম্পর্ক আছে, তাদের সঙ্গে নিয়মিত কথা হয়, সংবাদ আদান প্রদান হয় পেশাগত দিক থেকে। ফলে যে কোনো সংবাদ প্রতিষ্ঠানের উপর হামলা, সেটা যে সংবাদ, যেমন ওই আপনাদের একজন ডিবিসি থেকে মহিলা চাকরি করে, তাকে জন্য হামলা, তাকে হুমকি দেওয়া হলো যে সে যদি না ছাড়ে তাহলে সেই সংবাদপত্রকে প্রথম আলোর মতো করে দেওয়া হবে। এটা তো নিন্দা করি। হ্যাঁ, গ্লোবাল টিভি, আমি তো তার তো নিন্দা করি, এটারও তো নিন্দা করি। কিন্তু প্রথম আলো শিক্ষা হওয়া উচিত ছিল কি উচিত ছিল না সেরকম কোনো শব্দ ব্যবহার করিনি। কিন্তু আমি নিজে বইতে লিখেছি যে প্রথম আলোর এবং দুই সম্পাদক কিভাবে শেখ হাসিনাকে সরানোর জন্য ইউনূসকে আনতে চেয়েছিলেন, 111 করতে চেয়েছিলেন। -2 ফর্মুলার শুরুতে বলেছিলেন এরাই ছিলেন প্রবক্তা। এটা ঘটনা, এটা ফ্যাক্ট। শুধু বাঘের পিঠে চড়লে একদিন বাঘ আপনাকে খাবে, এটা হচ্ছে সহজ নিয়ম। আমি শিক্ষা নয়, আমি বলছি বাঘের পিঠে চড়লে বাঘ একদিন খাবে, এবং বাঘের পিঠে শেখ হাসিনাও চড়েছে, এই জন্য শেখ হাসিনাকেও বাঘ খেয়েছে।